আজকের যে এমসিকিউ গুলো আমরা করব, এই এমসিকিউতে যদি কনসেপশন ক্লিয়ার না থাকে তাহলে সাক্ষাৎ ভুল। বেশিরভাগ জায়গায় আমি অনেকগুলো ভিডিও দেখলাম, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু বেশিরভাগ জায়গায় ব্যাপারগুলো খুব উপরে উপরে আলোচনা করে চলে যাওয়া হয়েছে, যাতে করে তোমাদের কনসেপশনটা কিন্তু ক্লিয়ার হবে না। আমি 4-5টা উদাহরণ দিয়ে করে দিলাম, কিন্তু দ্যাটস নট এনাফ। কনসেপশন ক্লিয়ার করার জন্য আজকে এই 5খানা এমসিকিউ নিয়ে এসেছি, চুজ দ্য কারেক্ট অপশন। এবং এটার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। এই শব্দবন্ধটা তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন এবং অ্যাডভান্স লেভেল এক্সামের ক্ষেত্রে তুমি প্রায় দেখবে এটা একটা হট ফেভারিট। সো সময় নষ্ট না করে চলে এসো। প্রথমেই জানবো যে লুক ফরওয়ার্ড টু এটা কি। দেখো, লুক একটা ওয়ার্ড, এটা ভার্ব। ফরওয়ার্ড কোথায় তাকাবে? সামনের দিকে তাকাবে। তাহলে ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, সিম্পল। টু হচ্ছে প্রিপোজিশন। সেন্টেন্সে যখন লুক ফরওয়ার্ড টু ব্যবহৃত হয় তখন এটা ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় না, এটা ব্যবহার হয় একটা ফ্রেজ হিসেবে। ফ্রেজ, ফ্রেজ মানে কি? গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার করো, গ্রুপ অফ ওয়ার্ডস এটা 3টে ওয়ার্ডের একটা গ্রুপ, তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নেই। হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রেজ অ্যান্ড আ ক্লজ। ক্লজের মধ্যে কি থাকবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, ফ্রেজের মধ্যে সেটা থাকবে না। এটাই হচ্ছে মূল বিষয় ফ্রেজ অ্যান্ড ক্লজের। তাহলে এটা একটা ফ্রেজ, ভালো করে একটু মাথায় রাখো, কনসেপশনটা ক্লিয়ার করলে তোমাদের আর ভুল হবে না। এটা একটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এটা শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এর মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নেই। তাহলে এই পয়েন্টটা আমি ক্লিয়ার করাতে পারলাম। নেক্সট, এটা কি ধরনের ফ্রেজ? দেখো, এই ফ্রেজটার শেষে আছে টু। আমরা এখানে দেখলাম টু মানে প্রিপোজিশন। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে টু আছে, দেন ইট ইজ কল্ড আ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। ধরো আমি বললাম উইথ আ ভিউ টু, মানে হচ্ছে উদ্দেশ্য নিয়ে বা লক্ষ্য নিয়ে। দেখো, উইথও একটা প্রিপোজিশন, টুও একটা প্রিপোজিশন। অবশ্যই এই গ্রুপ অফ ওয়ার্ডসটা একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এইটুকু ক্লিয়ার যে প্রিপোজিশনাল ফ্রেজ হলো এটা। বেশ, এবার সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং সেন্টেন্সের পার্টস অফ স্পিচ অনুযায়ী, গঠন অনুযায়ী একটা প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে মূলত, অথবা প্রোনাউন বসে, অবজেক্টিভ ফর্মে প্রোনাউন বসে। তাহলে প্রিপোজিশন, তারপরেই ইমিডিয়েটলি পরে আসে নাউন অথবা প্রোনাউন। এবারে তাহলে এইটুকু মাথায় রাখো, প্রিপোজিশনের পরে আসে নাউন। তাহলে আমরা এই যে ফ্রেজগুলো আছে, যেখানে লুক ফরওয়ার্ড বা লুকিং ফরওয়ার্ড টু, এই টোটাল ফ্রেজটাকে আমরা ধরবো প্রিপোজিশনাল ফ্রেজ, সংক্ষেপে ধরবো এটাই প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে যেটা থাকবে তাহলে সেটাকে আমাদের নাউনে পরিণত করতে হবে, নাউন রাখতে হবে। দেখো এবার, হি ইজ লুকিং ফরওয়ার্ড টু, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এরপরে নিয়ম অনুযায়ী নাউন আসবে, কারণ প্রিপোজিশনের পরে যেহেতু নাউন আসে, তাই যে গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে প্রিপোজিশন আছে সেটাকে আমরা বলেছি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের পরে কি আসবে? অবশ্যই নাউন আসবে। তাহলে নাউন দেখো কোথায় নাউন? এখানে টু এর পরে তো মিট আছে, ভার্ব। টু এর পরে তো আমরা জানি জেনারেলি টু এর পরে কি হয়? টু এর পরে V1 বসে, অর্থাৎ তাহলে এখানে হিসেব অনুযায়ী মিট হতো। কিন্তু মিট যদি দাও, তোমার অ্যান্সারটির সঙ্গে সঙ্গে একটা গোল চিহ্ন চলে আসবে, অর্থাৎ গোল্লা পাবে। তাহলে এটাকে রাইট করতে গেলে কি করতে হবে? এখানে টু কিন্তু ইনফিনিটিভ টু নয়, এটা আগে ক্লিয়ার করো। কেন ইনফিনিটিভ টু না? কারণ এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ভালো করে বোঝো। প্রিপোজিশনাল ফ্রেজ। ভুলে যাও তুমি স্বতন্ত্র টু এর কথা, যে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে অর্থাৎ ইনফিনিটিভ হয়, সেটা ভুলে যাও। এখানে টু যেহেতু এই শব্দগুচ্ছটার মধ্যে আছে, এই টোটালটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইট অ্যাক্টস অ্যাজ আ প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে নাউন বসে, কিন্তু তোমার এখানে ভার্ব আছে। এই ভার্ব থেকে তাহলে তোমায় কি করতে হবে? ভার্বাল নাউন করতে হবে, অথবা জিরান্ড করতে হবে, ভার্বাল নাউন অর জিরান্ড। তাহলে ভার্বাল নাউন বা জিরান্ড করার পদ্ধতি কি? ভার্বের সঙ্গে আইএনজি লাগানো। তাহলে কি হবে উত্তরটা? মিটিং। অধিকাংশ ক্ষেত্রে কোন ভুলটা কোথায় হয়? টু এর পরে ছাত্ররা V1 লিখে দেয়, তখন মিট লিখে দেবে। কিন্তু কেন মিট হবে না? কারণ দিস ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ হুইচ অ্যাক্টস অ্যাজ আ প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্ব বসবে না, সেখানে নাউন বসবে। নাউন বসতে গেলে সেটাকে নকলি নাউন বা আমি বলি নকল নাউন, সেটাকে জিরান্ড ব্যবহার করতে হবে, তাই মিটিং হয়ে গেল। তাহলে নেক্সট, আই এম লুকিং ফরওয়ার্ড টু, তাহলে ডু হবে,
নিশ্চয়ই হবে না, কি হবে? ডুইং। শি মিস্টার সেন কেম হিয়ার উইথ আ ভিউ টু, দেখো উইথ আ ভিউ টু একই রকমের বিষয়, প্রিপোজিশনাল ফ্রেজ, শুরু হচ্ছে প্রিপোজিশন দিয়ে এবং শেষে টু আছে মানে অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ। যে ফ্রেজগুলি শুরুতে অবশ্যই প্রিপোজিশন থাকবে সেটা তো প্রিপোজিশনাল ফ্রেজ হবেই, বা স্পেশাল ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে পরে টু আছে, টু মানে একটা প্রিপোজিশন, তাহলে ওই অংশটুকু অর্থাৎ ওই প্রিপোজিশনাল ওই ফ্রেজটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনের পরে হিসেব মতো তোমাকে বসাতে হবে নাউন। তাহলে টু ডেভেলপ হবে, যেহেতু টু এর পরে V1 তোমরা জানো না, এটা হবে না, এটা কি হবে? ডেভেলপিং। কালিটা স্পষ্ট উঠছে না, আমার স্মার্ট বোর্ড নেই, সুতরাং এই বোর্ডের মধ্যেই করছি, একটু ম্যানেজ করে নিও প্লিজ। আই লুক ফরওয়ার্ড টু, এগেন প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে সি হবে? নিশ্চয়ই হবে না, সিইং ইউ। আই লুক ফরওয়ার্ড টু হিয়ার হবে? দ্য কনসার্ট, হবে না, হিয়ারিং দ্য কনসার্ট। তাহলে আশা করছি কনসেপশন তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে হচ্ছে লুক ফরওয়ার্ড টু, টুডেস চ্যাপ্টার ইজ লুক ফরওয়ার্ড টু বা উইথ এ ভিউ টু বা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কখন ব্যবহার করব, কখন আমরা তারপরে কি ব্যবহার করব, প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে, নিশ্চয় ক্লিয়ার করতে পারলাম। প্রিপোজিশনাল ফ্রেজ একটা রিক্যাপ করে দিই, প্রিপোজিশনাল ফ্রেজ মানে শুরুতে হয়তো প্রিপোজিশন থাকবে বা শেষে প্রিপোজিশন থাকবে, ওই শব্দ বন্ধটা হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ তুমি যখন ইউজ করবে তারপরে টু থাকলেও, অন্য ক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু টু থাকলে জেনারেলি ভুল কোনটায় হয়, যে ভুল হয়ে যায় যে ওটাকে বেস ফর্ম ব্যবহার করে দেওয়া হয়, কিন্তু বেস ফর্ম কখনোই ব্যবহার করবে না, কারণ বেস ফর্ম ব্যবহার করলে ওটা ইনফিনিটিভ হয়ে গেল, কিন্তু এখানে ইনফিনিটিভ চাইনি, এখানে যেহেতু প্রিপোজিশন তারপরে হবে নাউন, তাই প্রিপোজিশনাল ফ্রেজের পরে অবশ্যই সেটাকে নাউনে কনভার্ট করতে হবে বাই মেকিং দ্যাট ভেরি ওয়ার্ড জিরান্ড। সুতরাং আইএনজি লাগে আমরা জিরান্ড করেছি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো, বা বুঝলেও কমেন্ট করো। কেমন লাগলো এই এপিসোডটা নিশ্চয়ই তোমরা মন্তব্য করে জানাবে, এবং ভালো লাগলে একটা থামস আপ করো। থ্যাংক ইউ।